হাই হ্যালো নমস্কার সবাইকে, ওয়েলকাম টু বিয়ার্ড বায়োলজি। দেখো, তোমাদের আরও কিছু ডাউটস আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। সবচেয়ে প্রথম যে বিষয়টা দেখো, অনেকের মনে ডাউট ছিল যে দাদা, আমি যখন নিটের মধ্যে ফর্ম ফিল আপ করেছিলাম, নিটের ফর্ম ফিল আপের সময় আমি নিজেকে ইউআর ক্যাটাগরি দিয়েছিলাম, কিন্তু আমার কাছে কাস্ট সার্টিফিকেট বা ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, তাহলে কি আমি অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং কি আমি অ্যাপ্লাই করতে পারবো এস এ কাস্ট বা এস এ এসটি এসসি ওবিসি? হ্যাঁ, অবশ্যই পারবে। সেক্ষেত্রে তোমাকে এনরোলমেন্টের সময় তোমাকে দিতে হবে যে তুমি এসসি এসটি ওবিসি কী আছে সেটা তোমাকে দিতে হবে। সেই কথাটাই বলেছে, ইট ইস আন্ডারস্টুড দ্যাট দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট লিস্ট of candidate and subcaste may be different. So candidate who have stated themselves as you are in central list while filling up form in the NEET UG 2020 but has valid caste or economically weaker section certificate issued in the state of West Bengal. তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে বা ইডাব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে স্টেট ওয়েস্ট বেঙ্গলের, অনেক সময় কি হয়, আমরা নিটের ফর্ম ফিল আপের পরে ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করি। সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাট দ্য টাইম অফ এনরোলমেন্ট আমরা এসসি এসটি বা ইডাব্লিউএস হিসাবে কিন্তু আমরা পার্টিসিপেট করতে পারবো। সেক্ষেত্রে যখন আমরা এনরোলমেন্ট করব তখন আমরা নিজেদেরকে এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস হিসাবে আমরা দিতে পারবো। দেখো, তারপর যে প্রশ্নটা, সেফ এ ক্যান্ডিডেট ইজ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল বাট এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস সার্টিফিকেট ইজ অফ আদার স্টেট। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী হয়ে থাকো কিন্তু এসসি এসটি ওবিসিটা সেটা সেন্ট্রাল ওবিসি বা অন্য কোনো স্টেটের ওবিসি বা অন্য কোনো স্টেটের এসসি এসটি বা ওবিসি বা অন্য কোনো স্টেটের কাস্ট সার্টিফিকেট আছে, তাহলে কিন্তু তুমি অ্যাজ এ এসসি এসটি ওবিসি স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। সেক্ষেত্রে তুমি আনরিজার্ভ হিসাবে তুমি ট্রিট করা হবে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে ওয়েস্ট বেঙ্গলের কোনো কনসার্ন অথরিটি থেকে কিন্তু তোমাকে সেই কাস্ট সার্টিফিকেটটা তোমাকে তৈরি করা থাকতে হবে, ঠিক আছে? দেখো, সবার মনের মধ্যেই একটা কমন ডাউট ছিল যে দাদা, আমরা কিভাবে আপগ্রেড করতে পারবো? আমি যদি ফার্স্ট রাউন্ড অ্যালোটেড কলেজে যদি আমি অ্যাডমিশন না নেই বা রিপোর্টিং না করি, তাহলে কি আমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবো? না, একদমই পারবে না। দেখো, এই যে প্যারাটা তোমাদের সামনে দেখাচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের অনেকের মনের অনেক ডাউট ক্লিয়ার করে দেবে। দ্য ক্যান্ডিডেট হু আর নট রেজিস্টার্ড, the candidate who failed during the document verification in the college and become not eligible for subsequent round, the candidate who did not opt for the subsequent round। দেখো, কারা কারা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না? যারা রেজিস্ট্রেশন করবে না তারা পারবে না। দ্য ক্যান্ডিডেট হু ফেইল্ড ডিউরিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন, যারা ফার্স্ট রাউন্ড অ্যালোটেড কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ফেইল করবে, অর্থাৎ ডকুমেন্ট ঠিকমতো ভেরিফাই করতে পারবে না, তারা কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। দ্য ক্যান্ডিডেট হু ডু নট ফিল ফ্রেশ চয়েস ইন সাবসিকুয়েন্ট রাউন্ড or the candidate who did not report with document and fee to the allotted college in the time in the earlier round। অর্থাৎ তুমি ফার্স্ট রাউন্ড অ্যালোটেড কলেজে যদি রিপোর্টিং না করো, তাহলে কিন্তু তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তুমি যদি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে ফ্রেশলি চয়েস ফিলিং না করো, তাহলে কিন্তু যে তোমার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে তোমার ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং অনুসারে সিট অ্যালোটেড হবে, সেটা তুমি কোনোভাবে আশা করতে পারো না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য আমাকে নতুন করে চয়েস ফিলিং করতে হবে। তারপর সবচেয়ে বেশি এসেনশিয়াল যে বিষয়টা, নন রিপোর্টেড ক্যান্ডিডেটস or candidates cancelled due to want of essential document or candidates who surrender after admission or the candidate found to submit misinformation, falsification, fabrication of documents shall be out of further counseling process। সেই সকল ক্যান্ডিডেটসদেরকে পুরো কাউন্সিলিং প্রসেস থেকে বাদ দিয়ে দেওয়া হবে। যারা রিপোর্ট করবে না, যারা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে রিপোর্ট করবে না, তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। যে সকল ক্যান্ডিডেটসরা এসেনশিয়াল ডকুমেন্টগুলো দেখাতে শো করতে পারবে না, তাদেরকে সাবসিকুয়েন্ট সবগুলো রাউন্ড থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তারা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে বা মপ আপ রাউন্ড কাউন্সিলিং কিন্তু তারা পার্টিসিপেট করতে পারবে না। হ্যাঁ, তারা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। সাপোজ মনে করো তুমি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে গেছো, যাওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখা গেল যে কোনো একটা পার্টিকুলার ডকুমেন্ট তোমার কাছে নেই, সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ডের জন্য সেই অ্যালোটেড কলেজটা তোমার ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু সাবসিকুয়েন্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডের আগে যদি সেই তোমার প্রপার ডকুমেন্টটা যদি আবার দেখাতে পারো, নতুনভাবে তৈরি করে না দেখাতে পারো, তাহলে তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে সিট নিতে পারবে, ঠিক আছে?
যদি কোনো ক্যান্ডিডেট এমন দেখা যায় যে মিস ইনফরমেশন প্রোভাইড করছে বা ফলসিফিকেশন, সে কোনো কিছু ফেব্রিকেটেডভাবে দেখানোর চেষ্টা করছে, কোনো কিছু কৃত্রিম উপায় নিজের সার্টিফিকেটগুলোকে সে ভ্যালিড হিসাবে দেখানোর প্রমাণ করার চেষ্টা করছে, তাহলে কিন্তু তাকে পুরো কাউন্সেলিং প্রসেস থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে তার সলিউশন কি? তাহলে এই প্রবলেমটার সলিউশন কি? এই প্রবলেমটার একমাত্র একটাই সলিউশন, সেই সলিউশনটা হচ্ছে এইরকম যে বলছে ক্যান্ডিডেট ক্যান অ্যারেঞ্জ অর অল্টার দ্যাম অ্যাজ পার হিজ অর হার রিকোয়ারমেন্ট। তোমাকে চয়েস ফিলিংয়ের সময় এমনভাবে তোমাকে চয়েসগুলোকে দিতে হবে যেটা তোমার প্রেফারেন্স অর্ডার, যেটা তুমি চাইছো কলেজে। এমন কোনো অপশান দিও না যেটাতে তুমি গিয়ে রিপোর্টিং করতে চাও না, কারণ অনেকেরই মাইন্ড সেট আপ থাকে যে না, আমি BAMS বা BHMS কলেজে অ্যাডমিশন নেব না এবছর, আমি শুধু MBBS এবং BDSই অ্যাডমিশন নেব। সো তারা চয়েস ফিলিংয়ে BAMS BHMS দিও না, কারণ অনেক সময় সবাই ভাবে যে ঠিক আছে আমি BAMS বা BHMS দিয়ে রাখি ফার্স্ট রাউন্ড অ্যালটেড কলেজে, তারপর যদি অ্যালটমেন্ট হয়ও আমার BHMS বা BAMS-এ, তাহলে সেখানে গিয়ে আমি অ্যাডমিশন নিয়ে তারপর সেই সিটটাকে আমি সারেন্ডার করে দিয়ে আমি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করব না, সেটা পসিবল না। তুমি যদি ফার্স্ট রাউন্ড অ্যালটেড কলেজ অ্যাডমিশন নেওয়ার পর তুমি যদি সারেন্ডার করে দাও, তাহলে কিন্তু তুমি সাবসিকুয়েন্ট রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। কিংবা তুমি যদি ফার্স্ট রাউন্ড অ্যালটেড কলেজে যদি অ্যাডমিশন না নাও, তাহলে কিন্তু তুমি ফার্দার কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তাই অ্যাট দ্য টাইম অফ চয়েস ফিলিং খুবই কেয়ারফুলভাবে নিজের প্রায়োরিটি, নিজের চয়েসগুলোকে প্রেফারেন্স দেওয়া। দেখো বলেছে প্লিজ সিলেক্ট ইউর অপশান অ্যান্ড প্রায়োরিটি ফর চয়েসেস কেয়ারফুলি অ্যাজ ওয়ান্স allotted the candidate has to accept and admit in the allotted seat, else he or she will be out of the counseling process. ঠিক আছে, প্লিজ সিলেক্ট ইউর অপশান অ্যান্ড প্রায়োরিটি ফর চয়েসেস কেয়ারফুলি অ্যাজ ওয়ান্স অ্যালোটেড। যদি তোমার একবার কোনো কলেজ অ্যালোটেড হয়ে যায়, তাহলে তোমাকে সেটাকে অ্যাকসেপ্ট করতেই হবে, তোমাকে সেখানে গিয়ে অ্যাডমিশন নিতেই হবে। ঠিক আছে, অ্যাডমিট ইন দ্য অ্যালোটেড সিট। যদি এমনটা না করো, তাহলে কিন্তু তোমাকে পুরো কাউন্সেলিং প্রসেস থেকে বাদ দিয়ে দেওয়া হবে, তাহলে তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়েও পার্টিসিপেট করতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলবো যে সবগুলো কাউন্সেলিং, সাপোজ ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং, সবগুলোতে সেই সকল চয়েসগুলোই দাও যেগুলোতে তুমি অ্যাকচুয়ালি ভর্তি হতে চাও। ঠিক আছে, জাস্ট চয়েস ফিলিং করার জন্য আমি চয়েস ফিলিং দিয়ে দিলাম, এমনটা করো না। ঠিক আছে, মানে আমি যেটা তুমি নিতে চাও না, সাপোজ BAMS বা BHMS-এ তুমি অ্যাডমিশন নিতে চাও না, তাহলে সেক্ষেত্রে দিও না, শুধুমাত্র MBBS এবং BDS কলেজগুলো ইনক্লুড করো। তুমি যেগুলোতে গিয়ে পার্সোনালি রিপোর্টিং করতে পারবে, শুধুমাত্র সেই কলেজগুলোকেই কিন্তু তোমাদেরকে প্রেফারেন্স অর্ডারে চয়েস ফিলিংয়ে দেওয়াটা দরকার। তো আই হোপ যে তোমাদের মেজর ডাউটগুলো এখানেই ক্লিয়ার হয়ে গেছে। সো এই ছিল আমার ভিডিওটা। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করছি। সেখানের মধ্যে অলরেডি 250 জনেরও বেশি, প্রায় 300-র কাছাকাছি ছাত্র এখন সেখানে যুক্ত আছে, এবং তারা রেগুলার বেসিসে নিজেদের ডাউট ক্লিয়ার করছে, নিজেদের মধ্যে ডিসকাস করছে, এবং আমিও তাদের সাথে যুক্ত আছি। আই হোপ সেখানে তোমাদের সাথে দেখা হবে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং তার পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ।